এনএন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলো একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ গাড়ি। গাড়ি থেকে বের হয়ে এলো এক যুবক। দেখে মনে হচ্ছে 23-24 বছর বয়স হবে। সুঠাম দেহ, পরনে ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক শু আর ব্ল্যাক চশমা, আর গায়ের রং ফর্সা। দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো ছেলে হুড় নেমে এসেছে, যে কেউ দেখলে ক্রাশ খাবে। ছেলেটি গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে যেতে লাগলো। তখনই স্যার, আজকে চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক রফিক চৌধুরী এখানে আপনার সাথে ডিল করতে আসবেন। এই কথা শুনে না দাঁড়িয়ে ছেলেটি যেতে বলল। ওনাকে আসতে মানা করে দাও, আর বলবে বাসায় আলোচনা করে নেবে। ঠিক আছে স্যার। অপুরের কথাটি এই কোম্পানির পিএ সিয়াম ইসলাম বলল। সিয়াম আর কিছু না বলে নিজের কেবিনে চলে গেল। আর এদিকে ছেলেটি কেবিনে প্রবেশ করে নিজের চেয়ারে বসে কিছুক্ষণ ফাইলগুলো নাড়াচাড়া করলো। তারপর ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি ভিতরে আসেন। আর আপনাকে বলেছি না আমাকে স্যার বলে না ডাকতে? এই অফিসে স্যার স্যার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই তো বলে ফেলি। তো কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ বলেন, কি কাজের জন্য আমার কেবিনে আসতে হলো? না দুদিন ধরে আসিনি বলে? হ্যাঁ, এখানে তোমার সিগনেচার লাগতো। এটা কিসের ফাইল? আরে দেখো তো। ছেলেটি দেখে বলল, এটা তো চৌধুরী ইন্ডাস্ট্রির ডিলের পেপার। হ্যাঁ, এখানে তোমার সাইন লাগবে, কারণ আজকে চৌধুরী সাহেব এই অফিসে আসবেন। আঙ্কেল, আপনি জেনেও কেন না বোঝার মতো কথা বলছেন? বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তাহলে আমি কাগজগুলো চৌধুরী ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। আর কিছু না বলে আকরাম সাহেব চলে গেল, অর্থাৎ এই কোম্পানির ম্যানেজার চলে গেল। আর ছেলেটি তার ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। বিকেলবেলায় বাবা, আপনার কোম্পানির সাথে ডিল ছিল আজকে। কিন্তু তুমি তো পেপারগুলো অফিসে পাঠিয়ে দিয়েছো সাইন করে। মিটিং করবো বলেছিলাম, কিন্তু তুমি তো মিটিং ডাকলে না। আচ্ছা বাবা, একটা কথা বলেন, আপনার সাথে আমি কি মিটিং করব? কিন্তু তুমি তো দেখতে পারতে, তাই না? হ্যাঁ বাবা, আমি দেখেছি, তারপর পেপারগুলোতে সাইন করেছি, সব কিছুই ঠিক আছে। হলে তো ভালো। বাবা, অ্যাওয়ার্ড ফাংশনটা কবে? তোমাকে ওখানে 2 দিন পর যেতে হবে। কিন্তু বাবা, ওই দিন তো আব্বু ওখানে আসবে, আমি কি যাব ওখানে? দেখো, তুমি তাদেরকে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো। তাদের সেই অপমানের ফল দেখিয়ে দাও তাদেরকে। এই সব কথা বলছিল, তখনই ফারিয়া এসে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, তুমি কখন এসেছো আর এখনো রুমে যাওনি কেন? বাবার সাথে অফিসের ব্যাপারে কিছু কথা বলছিলাম তো, তাই। আব্বু তোমাকে মানা করেছে না যে অফিসের কথা অফিসে বলবে আর বাসার কথা বাসা বলতে? না রে, না, অফিসের কথা ছিল তো হয়ে গেছে, এখন আর কিছু নেই। তোর যা মনে হয় তাই তুই কর। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর আব্বু, তুমিও চলো, একসাথে খাবার খাবে। ঠিক আছে মা, যাচ্ছি। ফারিয়ার কথা মতো রফিক সাহেব কিছু না বলে চলে গেলেন ফ্রেশ হতে। আর এদিকে ছেলেটিও চলে গেল ফ্রেশ হতে নিজের রুমে। আর ফারিয়া চলে গেল খাবার টেবিলে খাবার দিতে। ওদের ফ্রেশ হয়ে আসতে আসতে না হয় আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিই। ফারিয়ার পরিচয়টা, ফারিয়া রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। পুরো নাম ফারিয়া আক্তার। আর এতক্ষণ যে ছেলেটি ছেলেটি করছিলাম, সেটা আর কেউ নয়, আমাদের গল্পের হিরো নীল আহমেদ। আপাতত এইটুকুই থাক, গল্পের সাথে থাকেন তাহলে জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। কিছুক্ষণের মধ্যে নীল আর রফিক সাহেব ফ্রেশ হয়ে নিচে চলে আসলো খাবার টেবিলে। এই ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে, কে বানিয়েছে? বুয়া নাকি? কি বললে? বুয়া বানাচ্ছে না? তাহলে তো তোমাকে দেওয়া যাবে না। আরে ওটা তো এমনি মজা করে বললাম। তুমি যা বলেছো, তোমাকে আর দেওয়া যাবে না। বাবা দেখো না, তোমার মেয়ে দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছে, আমাকে খেতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, বলো, আব্বুর কাছে নালিশ করো আমার নামে। নিজে খাওনি, আমার দোষ নাকি? এই, তোরা কি চুপ করবি না আমি চলে যাব? বাবা, তোমার মেয়ে দিনে দিনে পাগল হয়ে যাচ্ছে। পাগল তো আমাকে তুমি করেছো। কবে থেকে বলছি তুমি আমাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাও, কিন্তু তুমি আমাকে নিয়ে যাও না। তোমাকে বলেছি না যে ওই বাড়ির কথা আমার সামনে কোনোদিনও বলবে না? ঠিক আছে, আর বলবো না, তুমি খেয়ে নাও।
তারপর আর কিছু না বলে খাবার খেয়ে সবাই রুমে চলে যায়। তুমি আমার সাথে কথা বলবে না? কেন গো, তোমার আবার কি হলো? কেন? তুমি জানো না তুমি আমাকে বকলে। বেশ ঠিক আছে, এবার একটু আদর দিবা? এই বলে নীল ফারিয়াকে নিজের কাছে টেনে নিল। আই, তুমি এত রোমান্টিক কি করে হয়ে গেলে গো? তোমার মতো এরকম একটা বউ থাকলে কেন রোমান্টিক হয় না বলো? তাই নাকি গো? এই বলে নীলকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল, আর ফারিয়া নীলের পেটের উপর উঠে বসলো। এই পেটে লাগে তো। কেন লাগবে কেন? এক্ষুনি তো খাবার খেলাম, তা লাগবে না? ঠিক আছে গো। এই বলে ফারিয়া নীলের ওপর থেকে নেমে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আপনার হয়তো অনেকে ভাবছেন যে নীলের মা বাবা কোথায়, আর ফারিয়া তার শ্বশুরবাড়ির কথা বলার কারণে নীল কেন রেগে গেল। তাহলে চলুন আপনাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর পরে না হয় ততক্ষণ ঘুমিয়ে থাকুন। ফ্ল্যাশব্যাক। মা, আমাকে কিছু খেতে দাও না। তোর লজ্জা করে না যে খাবার চাস? করিস না তো কিছুই, শুধু ঘরে বসে বসে খাস। আমি তো কাজ করছি কিন্তু পাই না, তা কি করব? ওটা তো পারবি শুধু গিলতে, কাজের তো কোনো নামগন্ধ নেই। মা ছেলের এরকম কথা ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে আশরাফ সাহেব শুনে বলল, কি হয়েছে? তুমি একে এরকম করে বকছো কেন? কেন, তোমার ছেলে কি কোনো কাজ করতে পারে না? ও কেন কাজ করবে? ও তো পড়াশোনা করবে এখন। পড়াশুনোকে করতে হবে না, ও শুধু কাজ করলেই হবে। না মা, আমি পড়াশোনা করতে চাই। চুপ কর, পড়ে পড়ে তো খাচ্ছিস এই বাড়িতে। জন্মে 1 বছর পর তো মাকেও খেয়ে ফেলেছিস, আর কি চাস? এই বাড়ির সবকিছু খেয়ে ফেলতে চাস? না মা, আমি কেন সব কিছু খেয়ে ফেলেছি। আচ্ছা নীল, তো এখন যা। নীল আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। আর এদিকে এই তোমার জন্য হয়েছে ও এরকম। দেখো, তোমার ছেলে কি করে কি না করে সেটা আমি একবারও জিজ্ঞাসা করিনি, কিন্তু তুমি আমার ছেলেকে কিছু বলবে না। ছেলের দরদ হচ্ছে নাকি? দরকার পড়লে এই বাড়ি থেকে চলে যাবে ও। ও কেন চলে যাবে? দরকার পড়লে তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। তুমি কি ভুলে গেছো এই বাড়ি আমার নামে? মিসেস নাফিসার মুখে এই কথা শুনে আশরাফ আহমেদ আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে আম্মু, তুমি চলে যাওয়ার পর যেন আব্বুও অনেক বদলে গেছে, আর সৎমাও আমাকে এতটুকুও দেখতে পারে না। সে তার নিজের ছেলেকে ভালোবাসে আর আমাকে একটুও ভালোবাসে না। নীল আর আম্মুর ছবিটা বুকে নিয়ে এসব কিছু বলছে আর কান্না করছে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল নীল। কিছুক্ষণ পর মিসেস নাফিসা নীলের রুমে ঢুকে দেখল যে নীল এখনও ঘুমাচ্ছে। তাই আর কিছু না বলে ওয়াশরুম থেকে 1 বালতি পানি এনে নীলের ওপর ঢেলে দিল, আর চিল্লিয়ে বলতে লাগলো, কি রে সতীনের পোলা, তোর কি কোনো কাজ করতে মন চায় না? জানিস না তোর কত কাজ পড়ে আছে, আর তুই রুমে এসে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? না মা, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আয়, না হলে মেয়েরে পিঠে ছাল তুলে দিব। এই বলে মিসেস নাসিফা নীলের রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে নীল বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে নিচে চলে আসলো আর বাসার সব কাজ করতে লাগলো। মা, সব কাজ হয়ে গেছে, আমাকে এবার একটু খেতে দাও না। এই দেখ, খাবার টেবিলে প্লেট দিয়ে ঢাকা আছে, যা ওইগুলো খেয়ে নে। মায়ের মুখে এই কথা শুনে নীল খুশিতে গদগদ হয়ে খাবার টেবিলে গিয়ে বসলো, আর প্লেট সরিয়ে দেখলো যে শুধুমাত্র সাদা ভাত ছাড়া আর কিছুই নেই। এই দেখে নীলের মনটা খারাপ হয়ে গেল। ক্ষুধার চোপাটে না থাকতে পেরে সাদা ভাত খেতে শুরু করে। নীল খাবার খাচ্ছিল, তখনই তার ছোট ভাই অর্থাৎ সৎ ভাই বাসায় প্রবেশ করলো। মা, আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। মিসেস নাসিফা তার নিজের ছেলের মুখে এ কথা শুনে রান্নাঘর থেকে খাবার নিয়ে গিয়ে তার ছেলের সামনে অর্থাৎ রাফির সামনে বেড়ে দিল। এই নে বাবা, তুই আরাম করে খা। এই কুত্তাটা এখানে বসে আছে, ওকে বলো মেঝেতে বসে খেতে। কি রে, তুই শুনতে পাসনি আমার ছেলে কি বললো? মিসেস নাসিফা এই বলে নীলের খাবার প্লেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। মা, বলেছি না আমাকে মা বলে ডাকবি না? তোর মতো সতীনের পোলাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তো সৌভাগ্য। নীল আর কিছু না বলে খাবার প্লেটটা তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল। তারপর সব থালা বাসন ধুতে ও বাড়ির সব কাজ করতে করতে বেলা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় নীল নিজের রুমে বসে পড়া করছিল। তখনই কি রে, তোকে মানা করেছি না তুই পড়া করবি না?
আর এত রাত পর্যন্ত লাইট চালু থাকবে না, সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যাবে। মা, আর কিছুক্ষণ পরেই নি, তারপর না হয় লাইটটা অফ করে দিব। নীলের কথা শুনে মিসেস নাসিফা নীলকে মারতে লাগলো আর মারতে মারতে বলল, সতীনের পোলা, আমার কথা তোর কানে যায় না? মা, মা, আমাকে আর মেরো না মা, আমি আর লাইট অন করব না, পড়া করব না। মনে থাকে যেন। আর কাল সকালে উঠে যেন আমি তো গিয়ে সব কাজ হয়ে গেছে, নয়তো তোর খবর খারাপ করে দিব। মিসেস নাসিফা নীলকে মারা বন্ধ করে ওপরের কথাটা বলে নীলের রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে নীল শরীরে ব্যথা নিয়ে কোনো রকমে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। দেহেতে ব্যথা থাকার জন্য ঘুমাতেও পারছে না। এভাবে থাকতে থাকতে মধ্যরাতে নীল ঘুমিয়ে পড়ল। কি রে সতীনের পোলা, তুই এখনো উঠিসনি? এই বলে ঘুমিয়ে থাকা নীলকে মিসেস নাসিফা তার হাতে থাকা ঝাড়ু দিয়ে মারতে লাগলো। এদিকে নীল তার দেহে ব্যথা অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে পড়ল। মা, আমাকে মারছো কেন? কেন, তুই জানিস না তোকে আমি কাল রাতে কি বলেছিলাম, মনে নেই? মা, আমার শরীর ব্যথা করছিল, তাই উঠতে পারিনি। তোর শরীরের ব্যথাটা আমি কি করব? তুই এক্ষুনি বাসার সব কাজ করবি। ঠিক আছে, আমি যাচ্ছি। মিসেস নাসিফা কিছু না বলে চলে গেল। আর এদিকে নীল ফ্রেশ হয়ে রান্না করে চলে এলো। একাকি সব নাস্তা রেডি করলো, তারপর খাবার টেবিলে সাজিয়ে দিল। সাজানোর পর নীল যখনই খাবার টেবিলে বসতে যাবে তখনই, কি রে সতীনের পোলা, তোর এত বড় সাহস, তুই আবার আমাদের সাথে খাবার খেতে এসেছিস? কেন, এখানে খেলে কি হবে? তোমার তো গায়ে লাগছে কেন? আমি বলেছি না আমি যা বলবো তাই হবে। মিসেস নাসিফার মুখে এই কথা শুনে আশরাফ আহমেদ বলতে গিয়েও আর কিছু বলতে পারল না, কেননা তার হাত পা তো বেঁধে দিয়েছে। এই মহিলা আর কি বলবে একে? আমাকে কিছু দাও, আমি মেঝেতে বসে খাবো। আগে আমরা খেয়ে নিব, তারপর যেটা বাঁচবে সেটা তুই খাবি। তার আগে তুই এই খাবারে হাত দিবি না। নীল আর কিছু না বলে চুপচাপ ওখান থেকে রান্নাঘরের ভেতরে চলে গেল বাকি কাজগুলোকে শেষ করতে। নীল কাজ শেষ করে আসার পর দেখলো খাবার টেবিলে খাবারের একটা চিহ্ন নেই। আব্বু, তুমিও তো আম্মুর মতো, কিন্তু হয়তো এখন এই সৎ মায়ের চাপে পড়ে বদলে গেছো। নীল খাবার টেবিল থেকে প্লেটগুলো ওঠাতে গিয়ে দেখলো তার আব্বু যেই প্লেটে খাবার খাচ্ছিল সেই প্লেটে কিছুটা খাবার রাখা আছে। আর এটা দেখে নীল ওপরের কথাটা বলল। এভাবেই কষ্টের মাধ্যমে পার হয়ে গেল আরও 2 দিন। একদিন, কি রে সতীনের পোলা, তুই কি দেখে কিছু করতে পারিস না? নীল রান্নাঘরে বাসনপত্র ধুতে গিয়ে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেছে। এজন্য মিসেস নাসিফা নীলকে এক থাপ্পড় মেরে উপরের কথাটা বলল। মা, আমি ইচ্ছে করে গ্লাসটা ফেলিনি, হাত থেকে ছুটে গেছে। একদম মিথ্যা কথা বলবি না। গ্লাসের টুকরোগুলো তোল। নীল গ্লাসের টুকরোগুলো তুলতে গেলে মিসেস নাসিফা নীলের হাতের ওপর পা দিয়ে দেয়। আহ, মা, পাটা সরান। এই, আমার সামনে তুই নাকা কান্না করবি না। আর যদি কখনো দেখেছি কোনো কিছু ফেলতে বা ভাঙতে, তাহলে তোর সেই দিন শেষ দিন হবে। মিসেস নাসিফা নীলের হাতের ওপর থেকে পা সরিয়ে ওপরের কথাটা বলল। আমি তো ইচ্ছে করে ফেলিনি গ্লাসটাকে, ওটা তো হাত থেকে পড়ে গেছে। তোকে আর ভালো সাজতে হবে না, তোর যা মন চাই তাই কর। কিন্তু যদি তোর দ্বারা কোনো কিছু হয় তাহলে তোকে এবার জানে মেরে ফেলবো। এই বলে মিসেস নাসিফা রান্নাঘর থেকে বের হয়ে গেল। আর এদিকে নীল, কেন আমার সাথে এমন করো তোমরা? আমি কি কোনো ভুল করেছিলাম? আমি কি বা করেছিলাম? শুধু তো হারিয়েছি আম্মুকে। এই বলে নীল কাঁচের টুকরোগুলো সাফ করে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে হাতে কেটে যাওয়া অংশগুলোতে ওষুধ লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মিসেস নাসিফা নীলের রুমে এসে দেখলো নীল ঘুমোচ্ছে। এই দেখে মিসেস নাসিফা নীলকে ডাকতে লাগলো। কি রে সতীনের পোলা, তোর কি কথা কানে যায় না? তোকে কখন থেকে ডাকি। এই সতীনের পোলা, ওঠ বলছি। নীল মিসেস নাসিফার চেঁচামেচি শুনে ঘুম থেকে সে উঠে পড়ল আর বলল, আমার শরীরটা ভালো নেই, আমি আজকে কাজ করতে পারবো না। মানে, তুই আজকে যদি কাজ করতে না পারিস তাহলে কে কাজগুলো করবে শুনি? আজকের দিনটা আমাকে কাজ করতে আর বলো না। নীলকে আর কিছু বলতে না দিয়ে মিসেস নাসিফা নীলের গালে ঠাস করে চড় মেরে দিল আর বলতে লাগলো, তোকে এই বাসায় থাকতে দিচ্ছি এটাই অনেক। তুই যদি কাজ না করিস তাহলে এর বাসা থেকে বের হয়ে যাবি। আমি বাসা থেকে যেতে পারবো না, এখানে আমার আম্মুর অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুই যদি বাসায় থাকতে চাস তাহলে তোকে বাসার সব কাজ করতে হবে। ঠিক আছে মা।
এই বলে নীল নিজের রুম থেকে বের হয়ে গেল বাসার কাজ করার জন্য। আমাকে এক গ্লাস পানি এনে দে তো। রাফি সোফায় বসে থাকা অবস্থায় কথাটা বলল। কেন? তুই গিয়ে নে না, আমি তো কাজ করছি। নীলের কথা শুনে রাফি সোফা থেকে উঠে গিয়ে নীলের গালে এক চড় বসিয়ে দিল আর বলল, কি রে ছোট লোক, তোকে আমি পানি এনে দিতে বলেছি না? আমি তোকে যেটা বলেছি সেটা না করে আবার মুখে মুখে কথা বলিস? তোর এত বড় সাহস! এই বলে রাফি তার কোমর থেকে বেল্ট খুলে নীলকে মারতে লাগলো। আহ, আমাকে আর মেরো না। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস যে আমার মুখে মুখে তর্ক করিস! তোকে আমার মুখের ওপর কথা বলা জীবনের মতন ছাড়িয়ে দেব। প্লিজ আমাকে আর মারিস না, আমি তো তোর বড় ভাই। তুই আমার বড় ভাই আবার কবে থেকে হলি? তুই তো ছোট লোক, আর আমি কোনো ছোট লোকের ভাই নই। নীলকে মারতে মারতে ওপরের কথাগুলো বলে উঠল। এদিকে নীল ও রাফির চেঁচামেচি শুনে মিসেস নাসিফা নিচে চলে আসলো। রাফি, কি হয়েছে রে বাবা? ওকে মারছিস কেন এমন করে? আর ওকে মারবো না তো কি করব? ও আবার আমার মুখে মুখে কথা বলে। প্লিজ আমাকে ছেড়ে দে। মা, তুমি বলো না রাফিকে আমাকে না মারতে। কি রে সতীনের পোলা, তোকে মারবে না তো কি করবে? তুই আবার আমার ছেলের মুখের উপর কথা বলিস? প্লিজ আমাকে আর মেরো না। কিন্তু কে শোনে কার কথা? রাফি তো তার নিজের কাজ করতে ব্যস্ত। যেখানে যেখানে বেল্টের বাড়ি লেগেছে সে জায়গাগুলো ফেটে রক্ত বের হচ্ছে। এমনকি গালে চড় মারার কারণেও ঠোঁট কেটে রক্ত পড়ছে। বেশ কিছুক্ষণ মারার পর নীল মাটিতে লুকিয়ে পড়ল। আর মারিস না, ও হয়তো অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে মা। তারপর রাফি আর মিসেস নাসিফা চলে গেলেন ওখান থেকে। আর এদিকে মাটিতে লুটিয়ে পড়ে রইল নীল। প্রায় ঘন্টাখানেক পর নীলের জ্ঞান ফিরল। সে দেখল সে যেখানে ছিল সেখানেই আছে। আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি যে আমাকে কেউ রুমে পর্যন্ত দিয়ে আসুনি? এসব কথা মনে মনে ভাবতে ভাবতে নীল কোনো রকমভাবে নিজের রুমে চলে গেল। তারপর নিজে ফ্রেশ হতে চলে গেল। যখনই স্টার্ট খুললো তখন দেখলো যে গোটা পিঠে দাগ লেগে আছে আর ঠোঁট কেটে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে নীল পিঠের দাগ কীভাবে দেখলো। আরে মামারা, এটাও বুঝছেন না, ওয়াশরুমে 2 দিকে আয়না লাগানো আছে, তার জন্য দেখতে পাচ্ছে। এবার গল্পে ফেরা যাক। নীল পিঠে পানি দিতেই আহ, কাটা জায়গায় পানি লাগতেই ব্যথায় চিৎকার করে উঠল। ফ্রেশ হয়ে এসে বিছানার ওপর শুতে গিয়েও ব্যথার কারণে শুতে পারল না। কোনো রকম ঠেস দিয়ে বসে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলায় নীলকে আশরাফ আহমেদ না দেখতে পেয়ে নীলের রুমে আসলো আর দেখলো যে নীল থরথর করে কাঁপতেছে। তারপর নীলের গায়ে হাত দিয়ে দেখে যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। এও দেখে আশরাফ আহমেদ নীলের ওপর কম্বলটা টেনে দিল। তারপর মাথায় কিছুক্ষণ পানি ঢেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। এই সতীনের পোলা, তুই কই? তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কি রে সতীনের পোলা? মিসেস নাসিফা এসব বলছিল, তখনই আশরাফ আহমেদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এভাবে ওকে ডাকতেছো কেন? কেন, ওকে কি কাজ করতে হবে না? আজকে আর ওকে ডাকতে হবে না, কেননা ওর গায়ে অনেক জ্বর। তো কি হয়েছে, কাজ করার মালিক কাজ করবে। এই বলে মিসেস নাসিফা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে আশরাফ আহমেদ ডাকলেও তার কোনো কথা শুনল না। কি রে কুত্তা, সতীনের পোলা, তুই শুনতে পাস না? কি করে শুনবে? সে তো শরীর খারাপ নিয়ে পড়ে আছে বিছানার উপর। কিন্তু মিসেস নাসিফা কোনো কিছুর তোয়াক্কা না করে ওয়াশরুমে গিয়ে বালতি করে পানি এনে নীলের ওপর ঢেলে দিল। পানির স্পর্শ পেয়ে নীলের ঘুমটা ভেঙে গেল, কিন্তু শরীর খারাপের জন্য উঠতেও পারছে না। মা, আমার আজ শরীরটা অনেক খারাপ। তো কি হয়েছে? তুই এখনই এই অবস্থায় কাজ করবি, না হলে তোকে এই বাসা থেকে বের হয়ে যেতে হবে। নীল কিছু না বলে কোনো রকমের শরীর খারাপ নিয়ে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। পরের দিন। মা, আজকে আমার বন্ধুরা আসবে, তাই পার্টি হবে। ঠিক আছে, ওরা কখন আসবে? হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। ঠিক আছে। এই নীল, এদিকে আয়। নীল রান্নাঘরে কাজ করছিল, তখনই মিসেস নাসিফা ওপরের কথাটি বলে নীলকে ডাক দেয়। নীল রান্নাঘর থেকে বের হয়েছে বলে, কি হয়েছে মা? তুই গিয়ে রহিমের সাথে বাজার করে নিয়ে আয় আর রান্না কর, আজকে রাফির বন্ধু বান্ধবীরা আসবে। ঠিক আছে। এই বলে নিয়ে চলে গেল আর মনে মনে ভাবছে, একবেলা তো ভালো করে খেতেও দিতে পারো না, আর আজকে নিজের ছেলের বন্ধু বান্ধবীরা আসবে বলে কত না বাজার নিয়ে আসতে বলে রান্না করতে বললে। কি হয়েছে, আজ এত আয়োজন কেন?
আশরাফ আহমেদ বাসার ভেতর প্রবেশ করে এত কিছু আয়োজন করেছে দেখে মিসেস নাসিফাকে ওপরের কথাটা জিজ্ঞেস করলো। আজকে রাফির বন্ধু বান্ধবীরা আসবে, তাই একটু আয়োজন করেছি। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। এসব কথা বলছিল তখনই রাফি তার বন্ধু ও বান্ধবীদের সাথে করে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। মা, এই দেখো আমরা চলে এসেছি। কেমন আছো তোমরা? জি আন্টি, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা আগে খেয়ে নাও, তারপর না হয় কথা বলা যাবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এই, তোরা খাবার টেবিলে সবাই বস। রাফির কথা মতো তার বন্ধু ও বান্ধবীরা সবাই মিলে খাবার টেবিলে বসে পড়ল। এই নীল, সবাইকে খাবার সার্ভ করে দে। নীল রান্নাঘর থেকে মিসেস নাসিফার কথা শুনে আবারও নিয়ে বের হয়ে গেল। তারপর খাবার টেবিলে গিয়ে সবাইকে খাবার সার্ভ করে দিতে লাগলো। এদিকে এই খাবার খেতে খেতে রাফির বান্ধবী নিহা বলে উঠল, কি রে রাফি, এটা কি তোদের বাসার কাজের লোক? তা নয় তো কি, এটা আমাদের বাসার কাজের লোক। তা এই ছেলে, তুমিও আমার বাসায় মাঝে মধ্যে কাজ করে দিয়েছো তো? আরে যাবে যাবে, ও তো এই বাসার কাজ করে উঠতে পারে না। কি রে ছোট লোক, তুই নাকি এই সামান্য কাজ করতে পারিস না? দেখেন ম্যাডাম, আপনি খাবার খাচ্ছেন, খাবার খান, অযথা আমাকে কথা বলে লাভ নেই। নীলের মুখে এরকম কথা শুনে নিহা রেগে গিয়ে চেয়ার থেকে উঠে নীলের গালে ঠাস করে চড় মেরে বলল, কি বললি কুত্তা? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? আরে ওকে আর মারিস না। দেখ রাফি, তোদের বাসায় এসে যদি এরকম অপমান হয় তাহলে আর কোনো সময় আসবো না। আরে আমি তা তো বলিনি, আমি বলছি যে ওকে এভাবে কেন মারবে, মারার হলে জুতা দিয়ে মারো। এই বলে রাফি উঠে এসে নীলকে মারতে লাগলো। আহ, উহ, আমাকে আর মেরো না। তোকে মারবো না তো পুজো করবো? এই বলে রাফি আরও মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর নীল মেঝেতে লুটিয়ে পড়ল। আর এদিকে ওরা নিজের নিজের মতো খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে নিজ নিজ বাসায় চলে গেল। কিছুক্ষণ পর রহিম অর্থাৎ বাসার কাজের লোক এসে নীলকে কোনো রকমভাবে ধরে নীলের মেয়ে নিয়ে গেল। তারপর চোখে মুখে পানি দিতেই নীলের জ্ঞান ফিরল। তুই কেন এই বাড়িতে পড়ে আছিস বাবা? তুই তো এই বাসা থেকে চলে যেতে পারিস। আমি আর তোকে এইভাবে দেখতে পারছি না। সেই কবে থেকেই তো এইভাবে মার খেতে দেখছি। তোর বাবাও কিছু বলে না, হয়তো কোনো কারণ আছে, কিন্তু তুই আর এই বাসায় থাকিস না। কিন্তু রহিম চাচা, এখানে তো আমার আম্মুর অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেজন্য এখান থেকে যেতে মন চায় না। দেখ বাবা, তুই আর এখানে এইভাবে পড়ে থাকিস না। তুই এখান থেকে চলে যা, অনেক ভালো থাকবি। আমি কোথায় যাব? আমি তো কিছু চিনি না। দরকার পড়লে তুই আমার ছেলের কাছে গিয়ে থাকবি। আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির কাজের লোক হয়ে মালিক পক্ষ লোকের সাথে এইভাবে কেন কথা বলছে। তার জন্য বলি, নীলের মা যখন বেঁচে ছিল তখন থেকে রহিম সাহেব এই বাসায় কাজ করে, আর তখন থেকে নীলকেও কোলে পিঠে করে মানুষ করেছে। এজন্যই নীল রহিম সাহেবকে চাচা বলে ডাকে, আর এই জন্যই রহিম সাহেবও নিজের ছেলের মতো করে দেখে নীলকে। ঠিক আছে চাচা, আমি তাহলে এই বাসা থেকে কিছুদিন পর চলে যাব। না রে বাবা, তুই আজকেই চলে যাবি এই বাসা থেকে, না হলে ওরা তোর ওপর আরও অত্যাচার করবে। ঠিক আছে চাচা। তুই রাত্রে সব কিছু গুছিয়ে রেডি থাকিস। ঠিক আছে। রহিম সাহেব আর কিছু না বলে নীলের রুম থেকে চলে গেল। আর এদিকে নীল নিজের বিছানার উপর ঘুমিয়ে পড়ল। রাত্রেবেলায় উঠে সব কিছু গুছিয়ে নিলে নীল, তারপর চুপিসারে বাসা থেকে বের হয়ে গেল। আর কিছুটা গিয়ে দেখতে পেল যে রহিম সাহেব দাঁড়িয়ে আছে। চলে এসেছিস বাবা? হ্যাঁ চাচা, চলে এসেছি। তোকে কেউ দেখে ফেলেনি তো? না চাচা, এবার চলো। হ্যাঁ চল, কিছুক্ষণ পর গাড়ি আছে ঢাকার। এই বলে দুজন মিলে চলতে শুরু করলো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে দুজন চলে এলো বাস স্ট্যান্ডে। তারপর রহিম সাহেব টিকিট কেটে নীলকে উঠিয়ে দিল বাসে। তুই ওখানে গিয়ে আসিফকে কল করিস, আর সাবধানে যাস। আগে তো কখনো যাসনি। বাস স্ট্যান্ডে নেমে আসিফকে কল করবে আগে, তারপরে কোথাও যাবি। ঠিক আছে চাচা। এই বলে রহিম সাহেব বাস থেকে নেমে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে বাস রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। প্রায় 6.5 ঘন্টা পর ঢাকাতে এসে বাস থামলো। নীল বাস থেকে নেমে আসিফকে কল দিল। আসসালামু আলাইকুম আসিফ। ওয়ালাইকুম আসসালাম। নীল ভাইয়া, তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ভাইয়া তুমি দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি।
এই বলে কল কেটে দিল আসিফ। এদিকে নীল একটু গিয়ে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকলো। প্রায় 20 মিনিট পর আসিফ নীলকে দেখতে পেয়ে দৌড়ে এলো। ভাইয়া চলো, আমি চলে এসেছি। তুই বললি কিছুক্ষণের মধ্যে আসছি, আর এখন তো প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেল। ভাইয়া তুমি তো জানোই যে এই শহরে কত জ্যাম। ঠিক আছে চল। তারপর দুজন মিলে একটা রিক্সা নিয়ে যেতে লাগলো। কিছু দূর আসতেই এই মামা একটু দাঁড়াও এখানে। আসিফকে রিক্সা থামাতে দেখে নীল বলে উঠল, তুই কি এখানে তাকিয়ে সেই বাজারের দিকে? না ভাইয়া, এইখানে কিছু বাজার করে গিয়েছিলাম, ওগুলো নিয়ে আসি। ঠিক আছে জলদি আয়। আসিফ আর কিছু না বলে চলে গেল বাজারগুলো আনতে। কিছুক্ষণ পর বাজারের ব্যাগপত্র নিয়ে রিক্সায় উঠে পড়ল। চলেন মামা। তারপর রিক্সাওয়ালা আবারও সামনের দিকে রিক্সা যেতে লাগলো। প্রায় 10 মিনিট পর চলে এলো আসিফ যেখানে থাকে সেই বাসার নিচে। এই মামা এখানে থামেন, চলে এসেছি। রিক্সা থামতেই নীল আর আসিফ রিক্সা থেকে নেমে পড়ল। তারপর ভাড়া মিটিয়ে যেতে লাগলো। ভাইয়া আসো। তুই কি এখানে থাকিস? হ্যাঁ ভাইয়া। এভাবেই আরও কিছু কথা বলতে বলতে আসিফ নীলকে নিয়ে রুমে চলে আসলো। ভাইয়া তুমি ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। ঠিক আছে। বলে নীল ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আসিফ নাস্তা রেডি করলো। নীল ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। ভাইয়া এই নাও। এই বলেই আসিফ নীলকে নাস্তা প্লেট বাড়িয়ে দিল। নীল এত কিছু দেখে বলল, আরে এত কিছু করার কি দরকার ছিল? দেখো ভাইয়া, এইগুলো তো কম হয়ে গেছে। আরও কিছু করতে চেয়েছিলাম কিন্তু সময়ের কারণে আর কুলিয়ে ওঠেনি। হ্যাঁ ভাই, তুই যা করেছিস এটা কেউ করে না রে। ওসব বাদ দাও তো ভাইয়া, এখন তুমি নাস্তা করে নাও, তারপর রেস্ট নিবে। অনেক জার্নি করে এসেছো। ঠিক আছে ভাই, তুই আমার সাথে নাস্তা করে নে। তারপর দুজন মিলে নাস্তা করে নিল। তারপর নীল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। অনেক টায়ার্ড ছিল, তাই তাড়াতাড়ি ঘুম চলে এসেছে। নীল যতক্ষণ ঘুমায় ততক্ষণ না হয় অন্য দিক থেকে একটু ঘুরে আসি আমরা। অন্যদিকে মিসেস নাসিফা নীলের রুমে নীলকে ডাকতে গিয়ে দেখলো যে নীল রুমে নেই। রহিম, এই রহিম, নীল কোথায় গিয়েছে রে? জি ম্যাডাম, আমি তো জানি না ও কোথায় গিয়েছে। তুই জানিস না মানে? তুই তো কাল ওকে ওর রুমে দিয়ে এসেছিলি। হ্যাঁ ম্যাডাম, কালকে যখন নীলা অজ্ঞান হয়েছিল তখন দিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমি জানি না ও কোথায় আছে। ঠিক আছে তুই যা। কথা শুনে রহিম সাহেব চলে গেল নিজের কাজ করতে। রাফি, এই রাফি। কি হয়েছে মা, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? দেখ তো বাবা, ওই সতীনের পোলাটা কোথায় গিয়েছে। কেন মা, ও ওর রুমে নেই? না, ও ওর রুমে নেই, সেই জন্যই তো তোকে খোঁজ করতে বললাম। ঠিক আছে মা, আমি দেখছি। এই বলে চলে গেল রাফি। বাসা থেকে বের হয়ে সব জায়গাতে খোঁজ করতে লাগলো, কিন্তু নীলকে কোথাও খুঁজে পেল না। অনেকক্ষণ যাওয়ার পর রাফি বাসায় ফিরে এলো। রাফিকে একা আসতে দেখে মিসেস নাসিফা জিজ্ঞেস করলো, কে রে, নীলকে খুঁজে পাসনি? না মা, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাইনি। তোর বাবাকে ফোন করে বল যে নীল কোথায় চলে গেছে না বলে। ঠিক আছে বলছি। এই বলে রাফি আশরাফ আহমেদকে কল দিল। কি হয়েছে? তুমি তো এমন সময় কল করো না। বাবা, নীলাকে খুঁজে পাচ্ছি না, সে কোথায় চলে গেছে আমাদেরকে না বলে। কিন্তু নীল তো কোনো জায়গায় চিনেও না, কোথায় যাবে? সেটা তো আমিও বলেছি, নীল তো কোনো কিছুই চিনে না। তুমি কি নীলকে খুঁজতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি গিয়েছিলাম আর এইমাত্র বাসায় ফিরলাম। ঠিক আছে, আমি অফিস থেকে বাসায় যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এই বলে আশরাফ আহমেদ কল কেটে দিল। আর এদিকে রাফি, তুই তো ভালো অ্যাক্টিং করা শিখে গেছিস। কেন মা, তুমি কেন এরকম বলছো? তোর বাবার সামনে যতটা পারবি এরকম ভাবে কথা বলবি। আর আমাদের আপত্তি বিদায় হয়েছে চোখের সামনে থেকে। ঠিক বলেছো মা, ও চলে গেছে, ভালোই হয়েছে, না হলে সম্পত্তির ওপর হয়তো কোনোদিন ভাগ বসাতো। ঠিক বলেছিস। কিন্তু মা, ও যদি আবার কোনো সময় এসে সম্পত্তির দাবি নিয়ে দাঁড়ায় তাহলে কি করবে তখন? আরে তোর বাবার নামে শুধু অফিসটা আছে, আর কিছু নাই। মানে কি? তাহলে কার নাম আছে? তুই তো জানিস না যে তোর বাবার নাম থেকে সবকিছু এখন আমার নামে করে নিয়েছি। ঠিক করেছো মা, তুমি না হলে আমার মা, কিন্তু তুমি আমার নাম করে ওর নামে নালিশ কেন করলে? আরে বাবা, সময় তো দিতে হবে আমাকে, কেবল তো শুরু করেছি, কয়েকদিন পর দেখবি ওই অফিসটা তোর নামে হয়ে যাবে।
আর এই বাড়িটাও তোর নামে করে দেবো কিছুদিন পর। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করিও। ঠিক আছে। এইভাবেই আরও কিছু কথা বলছিল, তখনই আশরাফ আহমেদ বাসার ভেতর প্রবেশ করলো আর বলল, নীল কখন বের হয়ে গেল? এই কথা শুনে মিসেস নাসিফা ন্যাকা কান্না সুরে বলল, আমি সকালে নীলের রুমে গিয়ে দেখি যে নীল নেই, তারপর রাফিকে খোঁজ করতে বলি। ঠিক আছে, আমি আমার চেনা পরিচয় লোকদেরকে বলে দিচ্ছি ওকে খোঁজার জন্য। তুমি তাই করো, তুমি আমার নীলকে খুঁজে এনে দাও। মিসেস নাসিফার মুখে এ কথা শুনে আশরাফ আহমেদ বলে উঠল, এতদিন বাসায় ছিল, কোনো দিন তো দেখিনি যে এরকম ভালোবাসা ওর জন্য, আর আজকে চলে গেছে বলে ভালোবাসা উতলিয়ে পড়ছে। দেখো, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। ও আমার নিজের পেটের ছেলে না হলে কি হবে, ছেলে তো বটে। আশরাফ আহমেদ আর কিছু না বলে চেনা পরিচয় লোকগুলোকে কল করতে লাগলো। এভাবেই পার হয়ে গেল দিনটা। পরের দিন আশরাফ আহমেদ বসে আছে সোফায়, তখনই মিসেস নাসিফা এসে জিজ্ঞেস করলো, তুমি কি নীলের খোঁজ পেলে? না গো, খোঁজ পাইনি। সবাইকে তো জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ নীলের খোঁজ দিতে পারলো না। ও, না খুঁজে পাওয়া ভালো, এলেই তো আমার সব সম্পত্তি ভাগ নিতে বসবে। মিসেস নাসিফা বিড়বিড় করে ওপরের কথাটা বলল। তুমি কি কিছু বলবে? কই না তো, আমি তো বলছি যে নীলকে খুঁজে পাওয়ার জন্য। তুমি কোনো টেনশন করো না, হয়তো কোথাও গেছে, না হয়তো ও আর এই দুনিয়াতে নেই। আশরাফ আহমেদের মুখে এই কথা শুনে মিসেস নাসিফা ন্যাকা কান্না শুরু করে দিল। কেন গো, আমার ছেলে কোথায় যাবে? আমার ছেলে দেখবে আমার কাছেই ফিরে এসেছে। আর কান্না করতে হবে না, ও যেখানে গেছে মনে হয় ঠিকই আছে। আমরা না হয় আমাদের মতো থাকি। এই বলে আশরাফ আহমেদ উঠেই রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে অফিসের জন্য বের হয়, তখনই, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলবে বলো? না মানে মানে করার দরকার নেই, যেটা বলবে সেটা সরাসরি বলে দাও। বলছি যে অফিসটা রাফির নামে করে দিতে। সবে মাত্র নীল গেল, কিছুদিন যাক, তারপর না হয় লিখে দেব। না মানে আমি বলতে চাচ্ছি যে অফিসটা রাফির নামে লিখে দিলে ভালো হতো। ঠিক আছে, আমি উকিলের কথা বলেছি এই ব্যাপারে। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। এই বলেই আশরাফ আহমেদ বাসা থেকে বের হয়ে গেল। চলুন এবার অন্য দিক থেকে আবারও ঘুরে আসি আমরা। ভাইয়া, তুমি কি এখানে কোথাও ভর্তি হবে? হ্যাঁ, আমি এখানে কলেজে ভর্তি হব। ভাইয়া, তুমি কি ওখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসেছো? না, নিয়ে আসা হয়নি। চাচাকে বলেছি, চাচা ওখান থেকে আমার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে পাঠিয়ে দেবে। ঠিক আছে ভাইয়া, তুমি কি আপুকে কল করেছিলে? হ্যাঁ, করেছিলাম। চাচা আমার ট্রান্সফার সার্টিফিকেট পাঠিয়ে দেবে। ভাইয়া, তাছাড়া তুমি কি আমাদের কলেজে ভর্তি হবে? হ্যাঁ, আমিও ওখানে ভর্তি হব। এই সব কথা বলছিল, তখনই রহিম সাহেব আসিফের ফোনে কল দিল। আর কল রিসিভ করতেই, আসিফ, ওই বাস কন্ট্রাক্টরের হাতে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে আম্মু। নীল কি করছে? তুমি নীলের সাথে কথা বলো। ঠিক আছে, দাও। এই বলে আসিফ নীলকে ফোনটা দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এভাবে প্রায় কিছুক্ষণ কথাটা বলে কলটা কেটে দিল। ঠিক আছে ভাইয়া, তুমি থাকো, আমি বাস স্ট্যান্ড থেকে আসি। ঠিক আছে। আসিফ আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল আর নীল বিছানার উপর শুয়ে পড়ল। প্রায় আধা ঘন্টা পর আসিফ নীলের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। ভাইয়া, তোমার জিনিস নিয়ে চলে এসেছি। কি নিয়ে এসেছিস? আরে, তোমার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। আরে, তো উত্তেজিত হতে হবে না। আরে, উত্তেজিত হব না? তুমি আজ থেকে আমার কাছে থাকবে, সেই জন্য এত উত্তেজিত হচ্ছি। বেশ, ঠিক আছে, আয় আমার বুকে আয়। এই বলে নীল আর আসিফ দুজনে দুজনকে জড়িয়ে ধরল। আর নীল বলে উঠল, সত্যি বলতে কি জানিস? কি ভাইয়া? জানিস, আপন মানুষ বলতে একমাত্র তুই আর চাচা। এই বলে নীল আসিফকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় নীল কান্না করে দিল। ভাইয়া, তুমি কান্না করছো কেন? কিছু না, এমনি। বলো ভাইয়া, কি হয়েছে তোমার?
তুই তো জানিস যে আমার নিজের বাবা আর আমার সৎ মা আমাকে কীরকম করেছে। তারা কি সত্যিকারে আমার আপন কেউ? আর দেখ, তুই বা চাচা আমার আপন কেউ নয়, তাও আমার পাশে আছিস বিপদের সময়। তোদের এরকম ভালোবাসা রেখে আমি আর থাকতে পারি না রে ভাই। না ভাইয়া, ওরা যেটা তোমার সাথে করেছে সেটা ঠিক করেনি, কিন্তু তুমি কোনো কিছু মনে রেখো না। তুমি এখন আমার কাছেই থাকবে ভাইয়া, আর কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ রে ভাই, আমি জানি তোরা ছাড়া আমার সাথে আর কেউ নেই, তার জন্যই তো অতটা আর মন খারাপ করি না। আগে ভেবেছিলাম আব্বু আমার সাথে থাকবে, কিন্তু আব্বু তার মতো রাস্তা দেখে নিল। এভাবে কিছুক্ষণ কথা বলে পরের দিন সকালে ভাইয়া ওঠো, টাইম হয়ে গেছে তো কলেজে যাওয়ার। নীল ঘুমাচ্ছিল। তখনই আসিফ নীলকে ডেকে তোলার জন্য উপরের কথাটা বলে, আর এদিকে আসিফের ডাক শুনে নীলের ঘুম ভেঙে যায় আর বলে, হ্যাঁ রে, উঠছি। এই বলে নীল বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে দুজনে মিলে নাস্তা করে বেরিয়ে পড়ল বাসা থেকে। বাসার নিচে এসে, এই রিক্সা মামা এদিকে আসো। আসিফ এই বলে একটা রিক্সা ডাকে। ওদের ডাক শুনে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ওদের স্বপ্নে দাঁড়ায়। রিক্সা জানাতেই দুজন মিলে রিক্সায় উঠে পড়ে আর আসিফ বলে ওঠে, মামা চলো কলেজ যাব। আসিফের কথা শুনে রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কলেজের সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয়। ভাইয়া এই দেখো, এটা আমাদের কলেজ। তুমি হয়তো আগে কখনো আসোনি মনে হয়। হ্যাঁ, আমি কখনো আসিনি, আমি তো কখনো কোথাও ঘুরতে যাইনি, সব সময় তো বাসায় থাকতাম। ঠিক আছে ভাইয়া, তোমাকে আজকে এই কলেজ ও ভার্সিটিটা ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে। আসিফের কথা মতো পুরো কলেজ ও ভার্সিটিটা ঘুরে দেখাতে লাগলো। সব কিছু দেখাতে দেখাতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। তখন নীল আসিফকে বলল, আচ্ছা, তুই কি আজ ক্লাস করবি না? না ভাইয়া, আজকে আমি শুধু তোমার সাথেই ঘুরে বেড়াবো। তার আগে তো আমাকে এখানে ভর্তি হতে হবে। ঠিক আছে ভাইয়া, তুমি আমার সাথে প্রিন্সিপালের রুমে চলো। এই বলে আসিফ নীলকে নিয়ে প্রিন্সিপালের রুমে চলে আসলো। মে আই কামিং সো? ইয়েস, কামিং। এই কথা শুনে দুজন মিলে প্রিন্সিপালের রুমে প্রবেশ করলো। হ্যাঁ আসিফ, তোমার সাথে এটা কে? জি স্যার, এটা আমার বড় ভাইয়া, আর এখন থেকে ভাইয়া এইখানেই পড়াশোনা করবে। এই জন্য ভাইয়াকে এইখানে অ্যাডমিশন করাতে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের কাগজপত্রগুলো দাও, আর আগেকার কলেজের ট্রান্সফার সার্টিফিকেটটাও দাও। এই নিন স্যার। এই বলে আসিফ নীলের সব কিছু প্রিন্সিপালের হাতে দিল। প্রিন্সিপাল সব কিছু ঠিকঠাক করে অ্যাডমিশন করিয়ে দিল। ঠিক আছে, তোমরা অ্যাডমিশন হয়ে গেছে, চাইলে তুমি আজ থেকে ক্লাস করতে পারো। না স্যার, আজকে ভাইয়া আর আমি ঘুরতে যাব। সত্যি বলতে কি জানো, তোমার ভাই যদি তোমার মতো স্টুডেন্ট হয় তাহলে আমাদের কলেজের নাম রোশন করবে। স্যার, আপনি কি ভাইয়ার রেজাল্টটা দেখেননি? আরে দেখিনি তো, তোমার উপর বিশ্বাস আছে বলে আর দেখার প্রয়োজন মনে করিনি। আপনি একবার ভাইয়ের রেজাল্টটা দেখেন। হ্যাঁ দেখছি। এই বলে প্রিন্সিপাল নীলের রেজাল্টটা দেখে নিল। একবার দেখলো, তারপর বলে উঠল, আরে আসিফ, এ তো দেখছি তোমার থেকেও ভালো রেজাল্ট। আরে স্যার, আপনি তো জানেন না। আর পাম মারতে হবে না আমাকে। এইভাবে আরও কিছুক্ষণ কথা বলল। আপনারা হয়তো ভাবছেন যে আসিফ প্রিন্সিপালের সাথে এরকম করে কেন কথা বলছে। তাহলে বলি, আসিফ ইউনিভার্সিটির বা কলেজের টপার। এমনকি আসিফ গরিব হওয়ার কারণেও স্যারদের চোখে ভালো একজন স্টুডেন্ট। সেই জন্যই তো ফ্রেন্ডের মতো কথা বলে সব সময়। আরে তুমি তো কতক্ষণ থেকে কথা বলে যাচ্ছ, কিন্তু তোমার ভাইয়া মানে নীল কথা বলছে না কেন? আরে ভাইয়া হয়তো আনইজি ফিল করছে, সেই জন্যই মনে হয় কথা বলছেন ভাইয়া। আরে না, আপনারা কথা বলছিলেন তো সেজন্য আমি বলিনি। আরে অত স্যার স্যার বলা দরকার নেই, আঙ্কেল বলতে পারো। তোমরা তো আমার ছেলের মতোই। সত্যি বলতে আপনার মতো এরকম একজন প্রিন্সিপাল হয়তো আমার জীবনে প্রথম দেখলাম। সত্যি বললে কি জানো, ভালো ব্যবহার করলে সবারই মাইন্ড বা মস্তিষ্ক ভালো থাকে, তো সেজন্য ভালো ব্যবহার করাটাই উত্তম। ঠিক বলছেন স্যার। টুকু আঙ্কেল, তাহলে আমরা আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই বলে দুজন প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে গেল। ভাইয়া আজকে কোথায় ঘুরতে যাবে? আমি তো চিনি না এখানকার কোনো কিছু, তুই যেগুলো চিনিস সেই সব জায়গায় আমাকে নিয়ে চল, না হলে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজ আমরা বিকেল বেলায় রমনা পার্কেই যাব। ঠিক আছে চল, তাহলে এখন বাসায় যাই।
তারপর দুজন মিলে একটা রিক্সা করে বাসায় চলে আসলো। এভাবেই পার হয়ে গেল সময়টা। বিকেলবেলায় দুজনা বাসা থেকে বের হয়ে রমনা পার্কে ঘুরতে চলে গেল। বারে, এই পার্কটা তো বেশ সুন্দর। হ্যাঁ ভাইয়া, সেই জন্যই তো এখানে এত মানুষ এসেছে ঘুরতে। ঠিক বলেছিস। এভাবেই কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে এলো বাসায়। পরের দিন দুজনে মিলে কলেজে চলে গেল। এভাবেই হাসি খুশির মধ্যে দিন যাচ্ছিল। কিন্তু কথায় আছে না, হাসি খুশির পর দুঃখ আসে, আর সেটাই হলো। একদিন দুজন মিলে ঘোরাফেরা করে বাসায় ফিরছিল, তখনই একটা বড় 6 চাকা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়ে গাড়িটা চলে গেল। কিছুক্ষণের মধ্যে ওই জায়গাতে লোকজন ভিড় করলো। নীলের কিছুটা আঘাত পেয়েছে, কিন্তু তেমন কিছু হয়নি। সেজন্য নীল একটা অটোওয়ালার সাহায্য নিয়ে আসিফকে হসপিটালে নিয়ে চলে গেল। নীল হসপিটালে পৌঁছায় ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার, ডাক্তার, কে কোথায় আছেন? আমার বাড়িটাকে বাঁচান। নীলের ডাক শুনে ডাক্তাররা কেবিন থেকে বের হয়ে আসলো আর আসিফকে নিয়ে আইসিইউতে চলে গেল। আর এদিকে নীল গিয়ে একটা চেয়ারের ওপর বসে পড়ল। প্রায় 4 ঘন্টা পর ডাক্তার আইসিইউ রুম থেকে বের হয়ে এলো আর নীলকে বলল, আপনি কি রুকির গার্ডিয়ান? জি ডাক্তার সাহেব, আমি রুকের গার্জিয়ান। বলেন কি হয়েছে? দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার রুগী এখন আর বেঁচে নেই। হি ইজ নো মোর। ডাক্তারের মুখে এই কথা শুনে নীল চেয়ার থেকে লাফিয়ে উঠল আর বলল, এটা আপনি কি বলছেন? এটা হতে পারে না। আসিফ এখনো বেঁচে আছে। দেখেন, সত্যি কথা তো কোনোদিন বদলানো যায় না। আপনাকে এটা মেনে নিতেই হবে যে আপনার রুগী অর্থাৎ আসিফ আর এই দুনিয়াতে নেই। উনি এখন এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আপনি কান্নাকাটি বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। না, এটা হতে পারে না। আসিফ, তুই আমাকে ছেড়ে আর চাচাকে ছেড়ে কোথাও যেতে পারিস না। এই বলে নীল আরও জোরে জোরে কান্না করতে লাগলো। হসপিটালে যত লোক ছিল, ডাক্তার নার্সরাও সবাই বের হয়ে এসেছে ক্যাবিন থেকে। সবাই দেখছে যে একটা ছেলে এভাবে কি করে কান্না করতে পারে। সবাই দেখছে যে একটা মানুষের প্রতি এত ভালোবাসা কি করে থাকতে পারে। সবাই এভাবে কান্না করতে দেখে কিছু নার্স ও ডাক্তার এসে নীলকে কোনো রকমের সামলে নিল। আপনার কি আর কেউ নেই? যদি থাকে তাহলে কল করুন আর এখানে আসতে বলুন। নীল কিছু না বলে তার পকেট থেকে ফোনটা বের করে রহিম সাহেবকে কল ধরিয়ে ডাক্তারকে দিল। ওপাশ থেকে, আসসালামু আলাইকুম, কেমন আছিস বাবা? ওয়ালাইকুম আসসালাম। আপনি নীলের কি হন? আমি তো জানি না। আপনি এক্ষুনি ঢাকা হাসপাতালে আসুন। আমি তো ঢাকা যাচ্ছি, কিছুক্ষণ পর হয়তো বাস থেকে নেমে পড়ব। কিন্তু ওদের কি কিছু হয়েছে? দেখেন, আপনি হয়তো আমাদের থেকে অনেক বড়, তাই বলছি। চাচা, আপনি আগে এখানে আসুন, তারপরে না হয় বলবো। ঠিক আছে ডাক্তার সাহেব। এই বলে কল কেটে দিল রহিম সাহেব। আর ভাবছে, ওদের আবার কিছু হলো নাকি? না হলে তো হসপিটালে থেকে ডাক্তার কল করতো না। রহিম সাহেব এইভাবে ভাবতে ভাবতে ঢাকা হসপিটালে চলে এলো। আর এদিকে নীল, আপনি কিছুটা শান্ত হন। এভাবে কান্নাকাটি করলে তো সব কিছুর সমাধান হয় না। এভাবেই অনেকক্ষণ বুঝালো। তারপর নীল কিছুটা শান্ত হলো। তখনই রহিম সাহেব হসপিটালের ভেতরে প্রবেশ করলো আর ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব, কি হয়েছে? নীল, কি হয়েছে বাবা? কিভাবে যে বলি আপনাকে কথাটা? আপনি বলেন, না বললে আমি জানবো কি করে? ডক্টর যখন হয়েছি তাহলে তো বলতে হবেই। আসিফ এখন আর এই দুনিয়াতে নেই, মানে উনি আর বেঁচে নেই। এই সংবাদ শুনে রহিম সাহেব না থাকতে পেরে জোরে গোঙানি দিয়ে পড়ে যেতে লাগলো। তখনই ডাক্তার গিয়ে রহিম সাহেবকে ধরল। নার্স, ইনাকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে চলো। ডাক্তারের কথা শুনে 3 জন নার্স মিলে রহিম সাহেবকে আইসিইউ রুমে নিয়ে গেল। ডাক্তার এসে সব কিছু চেক আপ করে জানতে পারল যে রহিম সাহেব হার্ট অ্যাটাক করেছে। ওনার আগে থেকেই হার্টে দুর্বল ছিল। তারপর ডাক্তার আইসিইউ রুম থেকে বের হয়ে নীলকে ঘটনাটা জানালো। এদিকে নীল কথাটা শুনে আবারও জোরে জোরে কান্না করতে লাগলো। দেখেন নীল, ওনাদের দাফন কাফনের ব্যবস্থা করুন। আমার চাচার ইচ্ছা ছিল যে উনি যেখানে মারা যাবেন বা ইন্তেকাল করবেন যেন সেখানে ওনার দাফন করার ব্যবস্থা করা হয়। এই কথা শুনে কিছু লোক মিলে রহিম সাহেবেরও আসিফের বডি নিয়ে চলে গেল। তারপর পাশের কবরস্থানে দাফন কাফন কাজ সমাপ্ত করলো। আচ্ছা আসিফ ও চাচা, আমি কি ভুল করেছিলাম যে তোমরা আমাকে এভাবে একা করে চলে গেলে? ছোটবেলায় মাকেও হারিয়েছি আর বাবার থেকেও নেই। তুমি তো আমাকে কুলে পিঠে করে মানুষ করেছিলে।
আর তুমিও এখন আমাকে ছেড়ে চলে গেলে। এখন আমি কি নিয়ে থাকবো বলে চাচা? আসিফ, তুই কিছু বল না, তোরা কথা বলছিস না কেন? নীল কবরস্থানে আসিফ ও রহিম সাহেবের কবরের পাশে বসে ওপরের কথাগুলো বলল আর হাউমা করে কান্না করতে শুরু করলো। এভাবেই সন্ধ্যা পার হয়ে গেল। তারপর নীল কোনো রকমে নিজেকে ঠিকঠাক করে বাসায় চলে এলো। এভাবেই দুঃখে কষ্টের ভেতর 3 দিন পার হয়ে গেল। সকালবেলায়, দেখো, তোমাকে তো আমি চিনি না। এখানে আসিফ বলে একজন ছিল, আর এখন আমার বাসার ভাড়া আমি পাচ্ছি না, তাই তোমাকে এই বাসা খালি করতে হবে। দেখেন আঙ্কেল, আমি এখন কোনো কাজ করি না, তাই কিছু মাস পর একেবারে ভাড়াটা দিয়ে দেব। দেখো, আমি এসব শুনতে চাই না। যদি তুমি আজ আমাকে ভাড়া দাও তাহলে তুমি এখানে থাকতে পারবে, না হলে তোমাকে এ বাসা ছাড়তে হবে। তারপর নীল অনেক আকুতি মিনতি করলো, কিন্তু বাড়িওয়ালা রাজি হলো না। দেখো, তোমাকে এ বাসা খালি করতে হবে, না হলে আজকে আমার ভাড়া লাগবে। ঠিক আছে আঙ্কেল, আমি বাসা খালি করে দেব। নীল কী বা করবে, তার হাতে তো আর কিছুই নেই। সব কিছু তো শেষ হয়ে গেছে, তাই নিরুপায় হয়ে না হয় বাসাটাও ছেড়ে দিল। সন্ধ্যাবেলায় বাসা থেকে ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল, আর পিছনে ফিরে একবারও দেখলো সেই আগেকার স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। দেখো না চাচা, তোমরা আমাকে ছেড়ে চলে গেছো বলে আজকে আমাকে কেউ থাকার মতো জায়গা দিচ্ছে না। নীল এই বলে সামনের দিকে অজানা পথে যেতে লাগলো। নীল একটা নিরিবিলি রাস্তার বেঞ্চের ওপরে শুয়েছিল। তখনই হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠের চিৎকার আওয়াজ পেল। নীল প্রথমে কিছু বুঝতে না পেরে আবারও বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেম আওয়াজ পেল। যখন নীল বেঞ্চ থেকে উঠে এদিক ওদিক দেখতে লাগলো, তারপর আওয়াজটার অনুসরণ করে যেতে লাগলো। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে দেখলো যে একটা মেয়েকে 3 জন ছেলে জোর করে কিছু করার চেষ্টা করছে। তখন নীল ওদের কাছে গিয়ে বলল, ওই, তোরা এই মেয়েটাকে ছেড়ে দে। কেবে তুই যে তোর কথায় ছেড়ে দিতে হবে? দেখ ভাই, তোরা কি আমি জানি না, তবে এতটুকু বলছি যে এই মেয়েটাকে তোরা ছেড়ে দে, না হয়তো তোদের ভালো হবে না। দেখ ভাই, তুই চাইলে ভাগ নিতে পারিস, কিন্তু আমাদের কোনো কাজে বাধা দিতে পারবি না। এদিকে মেয়েটি নীলকে দেখে কিছুটা হলেও সাহস পেল। তখনই নীল আবারও বলে উঠল, দেখ, তোদেরকে শেষবারের মতো বলছি, মেয়েটাকে ছেড়ে দে। আবে তুই এখান থেকে চলে যা, না হলে তোকে আমরা মেরে ফেলবো। তখন নীল আর কিছু না ভেবে কিছু খুঁজতে লাগলো মারার জন্য। একটু সামনে গিয়ে একটা লোহার পাইপ দেখতে পেল, ওটাকে তুলে এনে ওদের 3 জনকে মারতে লাগলো এক দিক থেকেই। তোদের খুব শখ না একটা মেয়ের জীবন নষ্ট করার? এই বলে 3 জনকে উড়াধুরা মারতে লাগলো। 3 জন কোনো রকমভাবে নিজেদেরকে বাঁচিয়ে দৌড়ে চলে গেল আর বলে গেল, তোকে ছাড়বো না, দেখে নিস। তুই আমাদের জিনিস নিয়ে টানাটানি করছিস, তোকে আমরা ছাড়বো না। তোকে যেই দিন মারবো সেই দিন দেখবি দেখার মতো মানুষ থাকবে না। তবে রে, তোরা দাঁড়া। নীলের এই কথা শুনে 3 জন মিলে আরো জোরে দৌড়ে চলে গেল। আপনি ঠিক আছেন তো? না, আমার কিচ্ছু হয়নি, কিন্তু আপনার কণ্ঠস্বর এরকম কেন শোনাচ্ছে? সে অনেক কারণ আছে, আপনি এখন আপনার বাসায় যান। তা না হয় যাব, কিন্তু আপনি কোথায় থাকবেন? আর এত রাত্রে আপনি এখানে কি করছিলেন? থাকার মতো তো আপাতত কোনো জায়গা নেই, আর আমি এই পাশের বেঞ্চে শুয়েছিলাম, তখন আপনার চিৎকারের আওয়াজ শুনে আমি এখানে এসেছি। আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনার তো থাকার জায়গা নেই। আপনি আমার সাথে চলেন, আমাদের বাসায় থাকবেন আপনি। সেটা কি করে হয়? আমি কোথাকার একটা অপরিচিত ব্যক্তি আপনার বাসায় কি করে থাকতে পারি? আরে আমি তো বাসায় একাই থাকি, আমার আব্বু থাকে। আপনি আমার সাথে চলুন। না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি না হয় এভাবেই জীবনটা পার করে দেব। মেয়েটি আর কিছু না বলে নীলের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। প্রায় 10 মিনিট পর চলে এলো একটা বাসার সামনে। নীল বাসাটা দেখে বলল, এটা কি আপনাদের বাসা? হ্যাঁ, এটা আমাদের বাসা, আপনি আমার সাথে চলুন। তারপর মেয়েটির পিছু পিছু নীল যেতে লাগলো। ডাইনিং রুমে প্রবেশ করতে একজন মধ্যবয়স্ক লোক এসে বলল, ফারিয়া মামনি, এতক্ষণ কোথায় ছিলিস মা? তোকে আমি কতবার কল দিয়েছি। আব্বু, ওখান থেকে আসার সময় কিছু ছেলে আমাকে ধরে এনেছিল, তারপর এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। তারপর ফারিয়া সব কিছু খুলে বলল তার বাবাকে। তা বাবা, তোমার নাম কি? জি, আমার নাম নীল আহমেদ। ও, তা তুমি কোথায় থাকতে? হ্যাঁ আঙ্কেল, বলছি। তারপর নীল ঢাকায় ঘটে যাওয়া ঘটনাগুলো সবটা খুলে বলল।
আচ্ছা, সব কিছুই বুঝতে পেরেছি। এখন তুমি রেস্ট নাও, কাল না হয়তো আমার অতীতের কথাগুলো শুনবো। ফারিয়া, যা তোমার নীলকে একটা রুম দেখিয়ে দে। ঠিক আছে আব্বু, তুমি আমার সাথে এসো। এই বলে ফারিয়া নীলকে সাথে করে নিয়ে গিয়ে ফারিয়া তার পাশের রুমটা নীলকে দেখিয়ে দিল আর বলল, তোমার যদি কোনো কিছু লাগে বা প্রবলেম হয় তাহলে এই পাশের রুমে আমি আছি, আমাকে জানাবে। ঠিক আছে। তুমি কিছু খেয়েছো কি? নীল কিছু বলতে পারল না। এদিকে ফারিয়া নীলের চুপ থাকা দেখে বুঝে নিল যে সে এখনও পর্যন্ত কিছু খায়নি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে রুমে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে ফারিয়া নিচে চলে গেল নীলের জন্য খাবার আনতে। আর এদিকে নীল রুমে গিয়ে ব্যাগটা একপাশে রেখে ওয়াশরুমের ভেতর থেকে ফ্রেশ হয়ে এসে খাটে বসলো। ততক্ষণে ফারিয়া খাবার নিয়ে নীলের রুমে প্রবেশ করলো। এই নাও, এগুলো খেয়ে নাও। এই বলে ফারিয়া খাবার প্লেটটা নীলের দিকে বাড়িয়ে দিল, কিন্তু নীল প্লেটটা নিয়ে নাড়াচাড়া করছে। এই দেখে ফারিয়া বলে উঠল, তুমি কি লজ্জা পাচ্ছ? তার জন্য কি খাচ্ছ না? এই কথা বলছিল তখনই ফারিয়ার চোখ যায় নীলের হাতের দিকে। আর ফারিয়া নীলের হাত থেকে খাবার প্লেটটা নিয়ে নীলের হাতটা নিজের হাতে নিয়ে দেখে বলল, তোমার হাতের এই কি অবস্থা? কি করে হলো এরকম? নীল কিছু বলতে গিয়ে আর বলতে পারল না। আর এদিকে ফারিয়া ব্যাপারটা বুঝতে পেরে বলল, তুমি যদি আমাকে আজকে না বাঁচাতে তাহলে হয়তো তোমার হাতের এরকম অবস্থা হতো না। না, মানুষ হিসেবে তো আর একজনকে বাঁচাতে পারি কোনো হিংস্র পশুগুলোর থেকে। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, তুমি হাঁ করো। নীল প্রথমে একটু বিস্মিত হলেও পরে না করলে ফারিয়া নীলকে খাইয়ে দেয়। প্লেটের পুরো খাবারটা খাইয়ে দিয়ে ফারিয়া নীলকে বলে, তুমি এখন রেস্ট নাও, কালকে সকালে কথা হবে। এই বলে ফারিয়া রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে নীল বিছানার উপর শুয়ে পড়ল। নীল ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। কে মা, নীল কি খাবার খেয়েছে? ফারিয়া রান্নাঘরে প্লেট রাখতে এসে রফিক সাহেবের উপরে কথাটা বলল। আর আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে মধ্যবয়স্ক লোকটি আর কেউ নয়, রফিক সাহেব। হ্যাঁ আব্বু, নীল খাবার খেয়েছে, তুমি যাও, ঘুমাবে না? হ্যাঁ রে, আমিও ঘুমাবো, তুই কি ঘুমিয়ে পড়। ঠিক আছে আব্বু। এই বলে ফারিয়া নিজের রুমে চলে গেল। আর আজকেকার ঘটনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, আচ্ছা নীল, তোমার বাসা কোথায়? খাবার টেবিলে খাবার খাচ্ছিল তখনই রফিক সাহেব নীলকে উদ্দেশ্য করে ওপরের কথাটি বলে উঠল, আমার বাসা হলো চট্টগ্রামে। আমি ওখান থেকে এখানে চলে এসেছি অনেক দিন আগে। ওখানে কি কিছু হয়েছিল? আব্বু, আগে খাবারটা খেয়ে নাও, তারপর না হয় বলবে সব কিছু। ঠিক আছে। তারপর সবাই চুপচাপ খাবার খেতে লাগলো। খাবার খাওয়া দাওয়া শেষ করে তিনজন মিলে সোফায় বসলো। তখন নীল বলতে শুরু করলো, আপনারা যেহেতু আমাকে আশ্রয় দিয়েছেন সেহেতু আমার অতীত শোনার অধিকার আছে, তাই বলছি। এই বলে নীল তার বাসা থেকে ঢাকা আসা পর্যন্ত সব কিছু খুলে পড়ল রফিক সাহেব ও ফারিয়াকে। নীল ফারিয়াকে ও রফিক সাহেবের দিকে তাকিয়ে দেখলো যে দুজনের চোখে জল। এই দেখে বলে উঠল, আপনারা কাঁদছেন কেন? কিছু না রে বাবা, তোর কথা শুনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। হ্যাঁ আব্বু, ঠিকই বলেছে। আর নীল, তুমি যেখানে পড়াশোনা করেছিলে ওখানেই করবে এখন থেকে। আর প্রতিদিন গাড়ি নিয়ে যাবে আর গাড়ি নিয়ে আসবে, তাহলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ বাবা, ফারিয়া একদম ঠিক বলেছে, তুমি তাই করবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো বোঝেন সেটাই। কেননা আমার তো আর এখন কোনো গার্জিয়ান নেই, আপনি একমাত্র আমার গার্জিয়ান। আব্বু, তুমি আর কি আজকে অফিসে যাবে? না রে মা, আজকে আর যাবো না, একবার না হয় কালকে যাব। ঠিক আছে, আমি তাহলে রান্না করতে গেলাম, তুমি আর নীল গল্প করো। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, ফারিয়া কি এখন আর পড়াশুনো করে না? ফারিয়া ডাইনিং রুম থেকে চলে যেতেই নীল রফিক সাহেবের উপরে কথাটা জিজ্ঞেস করলো। না না, ও এখনো পড়াশোনা করে তোমাদের ওই ভার্সিটিতে। তাহলে যে বলল আমাকে গাড়ি নিয়ে যেতে, ওকে ভার্সিটি যায় না? ও কিছুদিন পর পর যায়, সেজন্য এই কথা বলেছে। ও, এভাবে কথা বলতে বলতে লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চের সময় সবাই মিলে খাবার খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেল। বিকেলে নীল রুমে শুয়েছিল, তখনই ফারিয়া নীলের রুমে প্রবেশ করে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা শপিং মলে যাব। কিন্তু কিসের জন্য? শপিং মল কিসের জন্য যায়? ঠিক আছে, আমি রেডি হয়ে নিই, আপনিও রেডি হয়ে নিন। আর একটা কথা, আমি কি লেনদেন করলে তোমার খবর খারাপ করে দিব, এই বলে দিলাম। ঠিক আছে, আর বলবো না। ফারিয়া কিছু না বলে নীলের রুম থেকে বের হয়ে গেল।
কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে নিচে চলে আসলো। ওদেরকে এভাবে দেখে রফিক সাহেব জিজ্ঞেস করলো, কিরে মামনি, তোরা কোথায় যাবি? আব্বু শপিং করতে যাবে একটু? ঠিক আছে, ভালোভাবে যাস, আর নীলের জন্য কিছু কিনে নিস। ঠিক আছে আব্বু। এই বলে দুজন বের হয়ে গেল বাসা থেকে। এখন এর মধ্যে শপিং মলে চলে এলো দুজন। ফারিয়া প্রথমে লেডিস শপে গিয়ে তার জন্য কিছু ড্রেস কিনলো। তারপর জেন্টসের শপে এসে নীলের জন্য ফারিয়া তার নিজের পছন্দ মতো নীলকে অনেকগুলো জামা প্যান্ট কিনে দিল। তারপর দুজনে মিলে বাসায় চলে এলো। তোরা এসেছিস? হ্যাঁ আব্বু। তারপর দুজনে মিলে নিজ নিজ রুমে চলে গেল। পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর ফারিয়া ও নীল ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দুজন ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। তুমি কি আমার সাথে প্রিন্সিপালের রুমে যাবা? হ্যাঁ চলো, আমিও যাব তোমার সাথে। মে আই কামিং স্যার? আরে নীল যে, তোমাকে আবার অনুমতি নিতে হবে নাকি আমার কাছ থেকে এই রুমে আসার জন্য? না আঙ্কেল, রুমের ভিতর অনুমতি না নিয়ে প্রবেশ করা ভালো দেখায় না। আচ্ছা নীল, তুমি আর আসিফ এই কদিন কলেজে আসোনি কেন? আঙ্কেল, আসিফ আর এই পৃথিবীতে নেই। ফারিয়া, তুমি এসব কি বলছো? আর তুমি নীল আর আসিফকে কিভাবে চিনলে? তারপর সব কিছু খুলে বলল ফারিয়া প্রিন্সিপালকে। আমি তো সত্যি বলতে আমি এই কথাটা বিশ্বাস করতে পারছি না যে আসিফ আর এই পৃথিবীতে নেই। কিন্তু নীল, তুমি তো আমাকে জানাতে পারতে একবার। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি যে পরিস্থিতিতে ছিলাম ওই অবস্থায় আমি নিজে কি করেছি সেটাও মনে হয় জানি না। ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসগুলো, আর তো মাত্র 3 মাস পর তোমাদের পরীক্ষা। ফারিয়া ও নীল আর কিছু না বলে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে গেল। তোমার ক্লাসরুমটা কোনটা? আমার ক্লাসরুম তোমার পাশের রুমটা, বুঝলে? এই বলে ফারিয়া মুচকি হাসি দিয়ে ক্লাসরুমের ভেতরে চলে গেল। আর এদিকে নীলও নিজের ক্লাসরুমে চলে এলো। এভাবে পার হয়ে গেল আরও 3টা মাস। আজকে নীল ও ফারিয়ার রেজাল্ট বের হবে, সেই জন্য ফারিয়া ল্যাপটপ নিয়ে চেক করছিল। দেখলে যে নীল কলেজের টপ হয়েছে, আর ও নিজেও ওদের ক্লাসে টপ রেজাল্ট করেছে। আর এদিকে রফিক সাহেবও নীলের রেজাল্ট শোনার জন্য আগ্রহ নিয়ে বসেছিল সোফাতে। কিরে মা, নীলের রেজাল্ট কেমন হয়েছে? ফারিয়া কিছু না বলে ল্যাপটপটা পাশে রেখে জড়িয়ে ধরে লাফাতে লাগলো। তুমি কলেজের টপার হয়েছো, ইয়াহু! এদের এরকম কাণ্ড দেখে রফিক সাহেব বলে উঠল। তাই না কি রে মা? রফিক সাহেবের কণ্ঠ শুনে ফারিয়া নীলকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে পড়ল আর আস্তে করে বলল, হ্যাঁ বাবা, নীল কলেজের টপার হয়েছে। তার আগে আমাকে এটা বল, তুই নীলকে জড়িয়ে ধরেছিলিস কেন? রফিক সাহেবের মুখে এই কথা শুনে ফারিয়া ভয়ে কাঁচোমাচো হয়ে বলল, না মানে। তুই কি নীলকে ভালোবাসিস? হ্যাঁ, আমি নীলকে সেই প্রথম থেকে ভালোবাসি, কিন্তু কিছু বলতে পারিনি। আর আজ ওর রেজাল্ট দেখে খুশিতে ওকে জড়িয়ে ধরেছি। তাহলে তো তোদের বিয়ে ঠিক করাই যায়। কিন্তু আঙ্কেল, তার আগে আমি বিজনেস চালু করতে চাই। ঠিক আছে, সেটা তুমি করবে, আর আজ থেকে আঙ্কেল নয় বাবা বলে ডাকবে, আর আমাকে লেনদেন করতে হবে না। ঠিক আছে আঙ্কেল, থুকু বাবা। বলে নীল নিচে না দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল। নীল বিছানার ওপর শুয়েছিল। তখনই ফারিয়া রুমে প্রবেশ করে নীলের ওপর শুয়ে পড়ে। এই তুমি কি করছো? কেন, তুমি কি শোনোনি আপু কি বললো? হ্যাঁ শুনছি তো। তাহলে আমার কাজ আমাকে করতে দাও। ফারিয়া নীলকে আর কিছু না বলতে দিয়ে 4 ঠোঁট এক করে দিল। প্রায় 10 মিনিট পর নীলের ঠোঁট ছেড়ে দিয়ে ফারিয়া বলল, এভাবে কেউ কিস করে নাকি? বারে, আমার জামাইকে আমি কিস করবো না তো কে করবে শুনি? আমি সেটা বলছি না, এখানে হলে তো আমার দম বন্ধ হয়ে আমি মারা। নীলকে আর কিছু বলতে না দিয়ে আবারও ফারিয়া নীলের ঠোঁট দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, তাহলে একবারও যদি তোমার মুখে এই কথা শুনি তাহলে আমি নিজে আগে মরবো, তারপর তোমাকে মারবো। ঠিক আছে, আর বলবো না। এই বলে ফারিয়া নীলের বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে। তখন নীল বলে ওঠে, এখনো তো আমাদের বিয়ে হয়নি। তো কি হয়েছে, কিছুদিন পর তো হবে। যখন হবে তখন থেকে না হলে তুমি এই রুমে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকবে, কিন্তু এখন যদি বাবা দেখে তাহলে কি বলবে? কি বলবে মানে? বলবে যে মেয়ে ও মেয়ের জামাই দুষ্টামি করেছে, বুঝলে? আর এখন থেকে আমি তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো। জো হুকুম মেরা মহারানী। কিন্তু আমার কাছে তো কোনো টাকা বা পয়সা নেই, তো আমি কি করে এত বড় একটা বিজনেস চালু করব? আব্বু আছে না,
আব্বু তোমাকে সব কিছুর জন্য সাহায্য করবে, যত টাকা লাগবে তত টাকা দিবে, তারপর না হয় তুমি বিজনেস চালু করো। কিন্তু আমার কি ঠিক হবে বাবার পয়সা নেওয়া? দেখো, আব্বুর যত যা আছে সব কিছুই তো আমার, আর আমার মানে তোমার, তো সেজন্য তোমার টাকা তুমি নিচ্ছ। আবার যখন তোমার বিজনেস ভালোভাবে চালু হয়ে যাবে তখন না হয় আবার টাকাগুলো ফিরিয়ে দিও। ঠিক আছে মহারানী। এই বলেই দুইজন ঘুমিয়ে পড়ল। এভাবে পার হয়ে গেল আরও একটা দিন। নীল, তুমি যে বলেছিলে একটা বিল্ডিং ঠিক করার জন্য, তো আমি একটা বিল্ডিং দেখেছি। ওই বিল্ডিংয়ের মালিক বিল্ডিংটা বিক্রি করতে চাচ্ছে, সে তো বিল্ডিংটা তুমি একবার দেখে নেবে। বাবা, যেহেতু তুমি দেখেছো তাই আমার দেখার প্রয়োজন মনে করি না। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ শুরু করো না হয়। হ্যাঁ বাবা, আজকে আমি গার্মেন্টসের জন্য কিছু লোক নিয়োগ করব। তাহলে তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু লোক লাগিয়ে দাও এখন থেকে। ওখানে তো সব কিছু কাজ শেষ হয়ে গেছে না? হ্যাঁ বাবা, ওখানকার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, চাইলেই আজ থেকে সব কিছু শুরু করা যাবে। তাহলে তুমি ওখানে কখন যাবে? এই তো আমি কিছুক্ষণের মধ্যেই বের হব। এসব কথা বলছিল তখনই ফারিয়া এসে বলল, কোথাও যাওয়ার আগে তোমরা দুজন আগে জুসটা খেয়ে নাও, তারপর যাবে। ঠিক আছে। এই বলে নীল জুসটা খেয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল তার গার্মেন্টস ফ্যাক্টরির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে নীল চলে এলো তার গার্মেন্টস ফ্যাক্টরিতে। তোমরা দুজন চারদিকে খবর ছড়িয়ে দাও যে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি খুলেছে, আর এখানে সবাই কাজ করতে পারবে, যারা অক্ষম তারাও। নীল তার দুজন ঠিক করা লোককে ওপরের কথাটা বলল, আর এদিকে ওই দুজন ঠিক করা লোক বের হয়ে গেল ফ্যাক্টরি থেকে লোক খোঁজার জন্য। নীলের বিজনেস চালু করতে আরও কিছু দিন পার হয়ে গেল। নীল, তোমার তো বিজনেস প্রায় 2 সপ্তাহ হয়েছে চালু করা, তাই বলছি যে তোমাদের দুজনের বিয়ের দিন ঠিক করি তাহলে। বাবা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ঠিক আছে, শুক্রবার তোমাদের বিয়ে হবে। ঠিক আছে বাবা, যেহেতু তুমি এই দিনটা ঠিক করেছো তাহলে আমাদের বিয়েটাও ওই দিনই হবে। এদিকে এরা তো কথা বলছে, কিন্তু ফারিয়া লজ্জা পেয়ে খাবার টেবিল ছেড়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে নীল রুমে গিয়ে ফারিয়াকে বলল, কি ব্যাপার, তুমি দৌড়ে চলে এলে কেন? কেন, তুমি জানো না যে মেয়েদের একটু লজ্জা বেশি? তা না হয় বুঝলাম, কিন্তু তোমার তো লজ্জা নেই। কি বললি কুত্তা? কই কিছু না তো, বিয়ের আগে যদি এমনই করো তাহলে বিয়ের পর কি হবে? কিচ্ছু বলবি না মানে? আমার লজ্জা নেই নাকি? ঠিকই তো, লজ্জা থাকলে কি সেই দিন বলতে পারতে যে তুমি আমাকে ভালোবাসো, তাও আবার তোমার বাবার সামনে? ভালোবাসা পেতে হলে লজ্জা একটু হারাতে হয়, কিন্তু এখন তো আমার অনেক অনেক লজ্জা লাগছে। তাই নাকি গো? তাহলে বিয়ের আগেই? এই না না, বিয়ের আগে এসব কিচ্ছু হবে না, বুঝলে? এই বলে ফারিয়া রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। এদিকে নীল মুচকি হেসে বলে উঠল, পাগলি, শুধু দুষ্টুমি। এই বলে নীল বিছানার উপর দেহটাকে এলে দেয়। 2 দিন পর নীল ছাদে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে। তখনই রফিক সাহেব পেছন থেকে ডেকে বললেন, কি হয়েছে বাবা, এখনো ছাদে দাঁড়িয়েছো কেন? না বাবা, তেমন কিছু হয়নি, এই একটু চাচা আর আসিফের কথা মনে পড়ছিল তো তাই। দেখো, হয়তো আমি আজকে বেঁচে আছি, আমাকেও না হয় একদিন যেতে হবে, তাই যে চলে গেছে তার জন্য আফসোস না করে দোয়া করো যেন ওদেরকে আল্লাহ জান্নাতবাসী করেন। ঠিক আছে বাবা, নিচে চলো, আমিও যাচ্ছি। ঠিক আছে, এসো। এই বলে রফিক সাহেব সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, আর তার পিছু পিছু নীলও নিচে নেমে এলো। এদিকে, তুই আগে আয়, তারপর দেখছি কতক্ষণ লাগে বাসার ঘরে আসতে। মনে হচ্ছে যেন অফিসে বসে মিটিং করতেছে। এইসব কথা ভাবছিল ফারিয়া, তখনই দরজায় টোকা পড়ে। দরজার আওয়াজ শুনে ফারিয়া ঠিকভাবে মাথায় ঘোমটা নামিয়ে বিছানার উপর বসে। এদিকে নীল রুমের ভেতর প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে খাটের সামনে এসে দাঁড়ায়। নীল দাঁড়াতেই ফারিয়া খাট থেকে নেমে গিয়ে নীলের কলার ধরে আর বলে, এই তুই এতক্ষণ ছাদে কি করছিলি? নীল ফারিয়ার এরকম রাগি ফেস দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি তো এমনি দাঁড়িয়েছিলাম ছাদে, তা তুমি এরকম রেগে আছো কেন? কেন, তুই জানিস না আমি কখন থেকে এইভাবে বসে আছি, আর তুই এখন আসছিস? বেশ ঠিক আছে, আমি চলে এসেছি তো, তাহলে এবার ছাড়ো না হয় আমাকে। ঠিক আছে চলো, আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই, তারপর। তোমার অজু আছে? হ্যাঁ আছে। তারপর দুজনে মিলে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে নীল ঘাটে বসেছিল, তখনই ফারিয়া এসে নীলকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল, আর ফারিয়া নীলের বুকের ওপর উঠে বসলো। এই, এগুলো কি করছো? কেন, তুমি জানো না
আজকে আমাদের জন্য কিসের রাত? হ্যাঁ জানি তো, আজকে আমাদের জন্য বাসর রাত। তাহলে আজকে রাতে যেটা করতে হয় সেটা করে ফেলি। এই বলে ফারিয়া নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। এই একটু তো থামো। আজকে কোনো থামাথামি নাই। তোমার সাথে বিয়ের আগে কোনো কিছু করতে গেলে আমাকে বাধা দিতে, এখন আর তা পারবে না। এই বলে ফারিয়া নীলকে আর কিছু বলতে না দিয়ে তার 4 ঠোঁট এক করে দিল। তারপর T20 ম্যাচ খেলতে শুরু করলো। এর থেকে বেশি জানতে চাই আমাকে লজ্জা দেবেন না প্লিজ। জানতে চাইলে এক্ষুনি বিয়ে করে ফেলুন তো। পরের দিন সকালে। ফারিয়া জলদি দাও, আমাকে অফিসে যেতে হবে। বাবা তুমি বলো না যে নতুন অফিস খুলেছি, তাহলে না গেলে হবে? ঠিক আছে, তুমি যাও। আর ফারিয়া, নীল কিন্তু ঠিকই বলেছে। আব্বু, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমিও তো ওর মতো টাইম পেলে খালি অফিসের পিছনে ছোট। বেশ ঠিক আছে, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। নীল নাস্তা খেয়ে বের হয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। এভাবে পার হয়ে গেল আরও 4টি মাস। এখন নীলের কোম্পানি টপ নাম্বারে আছে এই 4 মাসে। আর কোনো কোম্পানি নীলের কোম্পানির আগে বাড়তে পারেনি। ফারিয়া, আজকে হয়তো কারোর সাথে মিটিং আছে, সেজন্য আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। ঠিক আছে। নীল আর কিছু না বলে নাস্তা করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। এই ছিল অতীত, এবার বর্তমানে ফিরে আসা যাক। নীল রুমে ছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। দেখলো যে আকরাম সাহেব ফোন করেছে। এই দেখে নীল কলটা রিসিভ করলো। আঙ্কেল বলেন কি হয়েছে, আপনি হঠাৎ ফোন দিলেন যে? কালকে আউট ফাংশন হবে, তাই তোমাকে ওখানে আসতে হবে। ঠিক আছে আঙ্কেল। এই বলে কলটা কেটে দিল নীল। তখনই ফারিয়া নীলকে জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছিল? আরে আকরাম আঙ্কেল কল দিয়েছিল, কালকে নাকি অ্যাওয়ার্ড ফাংশন। ও, তাহলে তো কালকে তুমি ওখানে যাবে। কিন্তু আমি ওখানে যেতে চাই না। কেন যেতে চাও না? তোমার ওখানে যেতে সমস্যাটা কোথায়? কারণ ওখানে দেশের প্রতিটি জায়গার বিজনেসম্যান আসবে, এমনকি আমার আব্বু ও ভাই মনে হয় আসবে, সেজন্য আমি ওখানে যেতে চাইছি না। দেখো, তুমি ওদের সামনে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে ওদেরকে দেখিয়ে দাও যে তুমি কতটা ইমপ্রুভ করেছো। তুমি তাদেরকে দেখিয়ে দাও যারা তোমাকে অপমান অবহেলা করেছে। ঠিক আছে, আর বলতে হবে না, আমি কাল ওখানে যাব। পরের দিন অ্যাওয়ার্ড ফাংশনে প্রথমে 3য় নাম্বার বিজনেসম্যানকে ডাকা হলো। এভাবেই একে একে দুজনকে অ্যাওয়ার্ড দেওয়ার পর নাম্বার 1 বিজনেসম্যানকে ডাকা হলো। দেশের টপ নাম্বার বিজনেসম্যান ও বিশ্বের 2য় নাম্বার বিজনেসম্যান এনএন ইন্ডাস্ট্রির ওনার নীল আহমেদ। এনএন ইন্ডাস্ট্রির ওনার, আপনি স্টেজে আসুন। দেশের টপ বিজনেসম্যানের নাম ঘোষণা করাতে সবাই করতালি দিতে লাগলো। আর এদিকে নীল স্টেজে উঠে গেল। অন্যদিকে রাফি ও আশরাফ আহমেদ নীলকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। স্যার, আপনি এত অল্প দিনে মাত্র 4 মাসে কিভাবে এত বড় একজন বিজনেসম্যান হলেন, যদি আমাদেরকে একটু জানাতেন। এই বলে যে ব্যক্তিটি এতক্ষণ ধরে স্টেজের হোস্ট ছিলেন তিনি নীলের হাতে মাইক্রোফোনটি দিল। নীল মাইক্রোফোন দিয়ে হাতে নিয়ে বলতে লাগলো, আমি এই পর্যায়ে এমনি এমনি চলে আসিনি, অনেক মেহনত করতে হয়েছে। তবে একলা আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। যখন আমি পথে পথে ঘুরেছি তখন আমাকে কেউ সাহায্য করতে চায়নি, শুধুমাত্র আমার শ্বশুর অর্থাৎ চৌধুরী কোম্পানির মালিক। আমাকে উনি প্রথম সাহায্য করেছিল। উনি না থাকলে হয়তো আমি আর এ পর্যায়ে আসতে পারতাম না। আমার এই পর্যায়ে আসার সবচেয়ে বড় অবদান ওনার আর আমার স্ত্রীর। তবে একটা কথা বলি, কষ্ট করলে কেষ্ট মেলে। কারণ চুরি করে বা দখল করে কোনো কিছু পাওয়া যায় না। হয়তো ওইটা দুদিনের মোহ, কিন্তু যুগ যুগ ধরে আর থাকবে না। যদি আপনি কষ্ট করে বা মেহনত করে পেতে চান তাহলে আপনারটা আপনার কাছে থেকে যাবে। এগুলো বলেই নীল স্টেজ থেকে নেমে পড়ল। গাড়ির কাছে আসতেই আশরাফ আহমেদ দৌড়ে এসে নীলের কাছে বলতে লাগলো, দেখো বাবা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আমাদের জন্য তোকে তো কষ্ট করতে হয়েছে। আমরা যদি তোর সাথে ওরকম খারাপ ব্যবহার না করতাম তাহলে হয়তো তোকে আর এত কষ্ট করতে হতো না। তুই আমাদেরকে ক্ষমা করে দে আর আমাদের কাছে ফিরে আয়। আরে আপনি এসব কি বলছেন? আর আপনি আমাকে কষ্ট কিভাবে দিলেন যে আপনাকে আমি ক্ষমা করে দেব? এসবের কোনো মানে হয় না। তাই বলি আপনি আপনার বাসায় যান। এভাবে আমার কাছে আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। এইসব কথা বলছিল তখনই রাফি এসে বলল, ভাইয়া তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, বিশেষ করে আমি তোমার উপর দিনের পর দিন অত্যাচার করেছি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করা তো মহান কাজ,
কিন্তু কি করব বলো, ক্ষমা যে সবাইকে করতে নেই। এই বলে গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে নীল বাসায় চলে এলো। তুমি ওনাদেরকে ক্ষমা করে দিলেও পারতে। দেখো ফারিয়া, হয়তো সব জিনিসের ক্ষমা হয় না, থাকুক না তারা তাদের মতো আর আমরা আমাদের মতো। এখন চলো রুমে যাই। রুমে আসার পর এই শোনো না, অনেক দিন তো হয়ে গেল, আমার না একটা তোমার মতো বাবু চাই। তাহলে বাবু আনার মিশন শুরু করা যাক। মুই আর কইতে পারুম না, এখন আপনারা যেতে পারেন। বাস্তবে এখন আমি বিয়ে করে নিই, এর থেকে বেশি কিছু জানতে চাইলে জলদি জলদি বিয়ে করে নিন। আপনারা হয়তো ভাবছেন যে ওদেরকে ক্ষমা করে দিতে পারতো, কিন্তু কথাই আছে না, কিছু কিছু ভুলের কোনোদিন ক্ষমা পাওয়া যায় না।